প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাইজা রাহলা। দর্শক, রবি থেকে বৃহস্পতিবার ঠিক এই সময়ে আমরা হ্যাপেনিং পয়েন্ট নিয়ে হাজির হই আপনাদের সামনে এবং আলোচনা করার চেষ্টা করি সমসাময়িক বিষয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে সম্ভাবনার বাণিজ্য খাত। আমরা অনেক রকমের পরিবর্তন দেখছি। বাণিজ্য খাতে এই পরিবর্তনগুলো কতখানি সম্ভাবনাময় এবং আমাদের দেশকে কতটুকু এগিয়ে নিয়ে যাবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সাথে আজ অতিথি হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ লোকমান হোসেন আকাশ, ব্যবস্থাপনা পরিচালক, ভিস্টা ইলেকট্রনিক্স লিমিটেড। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই আয়োজনে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য এই প্রোগ্রামে। আমরা আসলে বলবো যে একটা অনেক বড় কিছু পরিবর্তন দেখলাম। বিগত 2 মাস ধরে কিছুটা অস্থিতিশীল পরিস্থিতি আমরা দেখে এসেছি। এখন আসলে ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং স্থিতিশীল হয়ে উঠছে। আপনার কাছে একেবারে শুরুতেই জানতে চাই, এই যে পরিবর্তন, সাধারণ মানুষ থেকে শুরু করে সব ক্ষেত্রে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা আসলে আমাদের জন্য কতখানি পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে আমাদের সবার, সাধারণ মানুষের জীবনে, এবং কি ধরনের ভূমিকা রাখতে পারে বলে আপনারা মনে করছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমি শুরুতে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে প্রতিটা জিনিস যখন তৈরি হয়, জন্ম হয়, তার আগে কিন্তু একটু ব্যথা থাকে, তাই না? ইভেন একটা গাছ যখন মাটি ভেদ করে উপরে ওঠে, ওই মাটিও কিন্তু ঠিকমতো থাকে না, মাটিও কিন্তু একটু পরিবর্তন আসে। তো যেহেতু একটা নতুন পরিবর্তনের সুর আমরা দেখতে পাচ্ছি, একটা আভাস, একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, আমরা খুবই আশাবাদী। যেহেতু বিশ্বে একটা শিল্প বিপ্লব ঘটছে, আমরা সবাই জানি যে চতুর্থ শিল্প বিপ্লবে কিন্তু আমরা অলরেডি পদার্পণ করেছি। তো এই শিল্পায়নের সাথে আজকে আমাদের যে নতুন একটা পরিবর্তনের হাওয়া, আমরা কিন্তু চাচ্ছি যে এই পরিবর্তন আজকে আমাদের যে একটা যেটা বলি যে স্বাধীনতা, আমার বাক স্বাধীনতা বলি, আমার ব্যবসায়িক স্বাধীনতা বলি, অনেক কথাই আসবে যে আসলে আমরা যারা ব্যবসা করি আমরা কিন্তু চাই যে আমাদের যত পরিশ্রমী হোক না কেন, আমরা এমপ্লয়মেন্ট জেনারেট করতে চাই, দেশ ভালো থাকুক, মানুষ ভালো থাকুক, আমি ভালো থাকি। এটা কিন্তু আমাদের একটা সম্ভাবনাময় এবং আমাদের টার্গেট থাকে। তো যেটা হয় যে অনেক ক্ষেত্রে লাস্ট 2 মাসে যেটা হয়েছে, এটা কিন্তু কোনো একটা ঘটনারই পরিপ্রেক্ষিতে কিন্তু সেটা আসছে। কেন হলো? অবশ্যই সেখানে কোনো বাধা ছিল বা সেখানে অনেক কিছু ছিল যা আমরা বলতে পারিনি। তো এখন যেটা হচ্ছে যে আমি আসলে নেগেটিভ কোনো লোক না, আমি খুবই পজিটিভ মানুষ। আমি চাই যে আমার দেশ, এই দেশকে নিয়ে যেন আমি গর্ব করতে পারি। এই দেশে আমার জন্ম, আমি এই দেশেই থাকতে চাই। যেমন আমার অনেক সম্ভাবনা ছিল অনেক দেশে স্ট্যাবলিশ হওয়ার জন্য, আমি কিন্তু হইনি। আমার জীবনের যত অর্জিত আছে সবই কিন্তু আমি বাংলাদেশের শিল্পায়নে কাজ করছি। যদিও লাস্ট 4 বছর আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বয়স, শিল্পায়নের বয়স, আমরা কালিয়াকৈর হাইটেক প্রজেক্টে যেটা আছে যে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি আন্ডারে একটা হাইটেক সিটিতে আমরা আমাদের প্রতিষ্ঠান শুরু করেছি। এবং শুরুতেই গুগল, যেটা আমেরিকান বলা যায় যে টপ 5-এর মধ্যে একটা কোম্পানি, তার সাথে অ্যাফিলিয়েটেড হয়ে আমরা বাংলাদেশে টিভি উৎপাদন করছি। আমাদের স্বপ্নই ছিল যে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড যেন আমি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি। তো আমাদের স্বপ্নর আমরা মনে করছি যে লাস্ট যে প্রবলেমগুলো ছিল এগুলো ইনশাল্লাহ এখন অতি দ্রুত সমাধান হয়ে যাবে। আর কিছু ছিল পলিসি সাপোর্ট। তো আমরা আশা করি যেহেতু এখন আমাদের একটা স্বাধীনতা আমরা যেটা ফিল করছি যে আমি বলতে পারবো, আমি সেটা অর্জন করতে পারবো। কারণ বর্তমান আমরা যেটা চাচ্ছি যে পরিবর্তনটা কিসের? এটা ন্যায়ের পরিবর্তন, ন্যায় এস্টাবলিশমেন্টের পরিবর্তন। তো আমরা চাই যে অবশ্যই যে সম্ভাবনাময় খাত নতুন যেটা আসছে, নতুন বাণিজ্যের অনেক সম্ভাবনায় আমরা দেখতে পাচ্ছি। আপনাদের মার্কেটিং স্ট্র্যাটেজি, যেহেতু আপনারা একটি প্রাইভেট কোম্পানি, আমি একটু জানতে চাই যে মার্কেটিং স্ট্র্যাটেজি এবং আপনাদের যে ট্রেড পলিসি ছিল, এগুলোতেও কি পরিবর্তন আনা দরকার কিনা বা আসবে কিনা? অ্যাকচুয়ালি ট্রেড পলিসি আমি প্রায় গত 4 বছর যাবত যেটা বলছি যে চতুর্থ শিল্প প্রজন্মের শিল্প বিপ্লবের আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। ঠিক আছে, এখানে রোবোটিক টেকনোলজি আসবে, আপনার হাইটেক কিছু ইস্যু চলে আসবে। আমাদের এখানে মোল্ড ডেভেলপমেন্ট, আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট। যেমন এর আগে আমরা যেটা দেখছি যে সবাই শুধু ওই সফটওয়্যার নিয়ে কথা বলবো। আসলে সফটওয়্যার কিন্তু হার্ডওয়্যারকে, অর্থাৎ আপনাকে এই আগে একটা হার্ড তৈরি করতে হবে। অর্থাৎ আপনার যদি হার্ডওয়্যার না থাকে আপনি তো সেখানে সফটওয়্যার ইউজ করতে পারবেন না। তো যাই হোক, আমরা যেটা চাচ্ছি যে মোটামুটি এখন যেটা হবে যে হার্ডওয়্যার, অর্থাৎ আমরা যে ডিমান্ডটা করছি যে
ইন্ডাস্ট্রিয়াল একটা ব্যাকবোন তৈরি করার জন্য, আমার ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা স্ট্রং করার জন্য এখানে স্ট্রং পলিসি সাপোর্ট থাকবে, যেটা আমরা অনেক আগে দেখেছি যে একটা নতুন প্রতিষ্ঠান হলে বা একটা টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি হলে তার ফান্ডিংটা খুব ডিফিকাল্ট ছিল, কারণ আমাদের দেশে পলিসি এরকম ছিল না। যেটা ছিল যারা বিগ ফিশ তারা বড় বড় অ্যামাউন্টে লোন পেয়েছে। আমরা এই যে এখন দেখি যে কেউ 1,50,000 কোটি টাকা, 80,000 কোটি টাকা, 40,000 কোটি টাকা, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। দেখেন 1,50,000 কোটি টাকা যে একটা প্রতিষ্ঠান নিয়ে গেছে, এই 1,50,000 কোটি টাকা যদি আপনি 1,50,000 উদ্যোক্তাকে 1 কোটি টাকা করে দিতেন, প্রতিটা উদ্যোক্তা কমপক্ষে 20 জন লোকের কর্মসংস্থান তৈরি করত। তাহলে 1,50,000 ইন্টু 20 অর্থাৎ 30 লাখ লোক কিন্তু নতুন কর্মসংস্থান হতো। সেটা কি হয়েছে? হয় নাই। আমরা কি দেখি, সে সিঙ্গাপুরে এস্টাবলিশ, সে দুবাই এস্টাবলিশ, কেউ আমেরিকা এস্টাবলিশ। আমরা তো এই বাংলাদেশ চাইনি, আমরা চাচ্ছি সমবন্টন। ঠিক আছে, আমাদের আজকে এই যে পরিবর্তনের যে ডাক, যে পরিবর্তন এসেছে, বা আমরা সাধারণ মানুষ বা সাধারণ ব্যবসায়ী আমরা যারা অ্যাডপ্ট করতে চাচ্ছি, সেটা কি ইকুয়াল, মানে ইকুইলিব্রিয়াম আমরা যেটা আগে পড়েছি অর্থনীতির ভাষায়, যেটা সমবন্টন। আমরা কিন্তু সমবন্টনটা চাই। আজকে আমি যদি যেভাবে কর্মসংস্থান তৈরি করতে পারবো, হয়তো অনেকেই সেটা পারবে না, বাট সে বা অনেকেই যেভাবে টাকাগুলো নিচ্ছে, তাদের শক্তি খাটিয়ে, তাদের পাওয়ার খাটিয়ে, তাদের পলিটিক্যাল ইস্যু দিয়ে আমরা তো সেটা পারি না। তা আমার কথা হচ্ছে যে আজকে এই যে দেশের যে একটা পরিবর্তনের আমরা একটা শুভ সূচনা দেখতে পাচ্ছি, যে আজকে আমরা বলতে পারছি। আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন, এই সম্পদ কার? এই সম্পদ কিন্তু আপনার আমার সবার। আজকে একটা সম্পদ চুরি হলো, এই সম্পদটা কার? এটার এফেক্টেড কিন্তু আপনি হবেন, আমি হব, আমার পরবর্তী প্রজন্ম হবে। তো এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত। এবং আমার মনে হয় যে এই গত 2 মাসে যে ঘটনাগুলো ঘটেছে, আমাদের বাংলাদেশি যারা আছে, যারা বাংলাদেশের জন্ম, প্রত্যেকেরই একটা শিক্ষা থাকবে যে আমি অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দিব না। এতে যেটা হয়, কোনো না কোনো দিন এটার কিন্তু ফল ভোগ করতে হয়। তো যাই হোক, আমরা সমৃদ্ধির কথা বলছি, আমরা চাই দেশে শিল্পায়ন হোক, কর্মসংস্থান হোক। আজকে হাজার হাজার লাখ লাখ তরুণরা বেকার আছে, বাট আমরা যারা উদ্যোক্তা হিসেবে আছি, তরুণ উদ্যোক্তারা আছি, আমরা জানি যে কত দ্রুত এদেরকে কর্মক্ষেত্রে প্রবেশ করানো সম্ভব, কত দ্রুত আমার দেশের এক্সপোর্ট ডেভেলপমেন্ট করা সম্ভব। আজকে দেখেন আমার এক্সপোর্টের যে গ্রোথ, এটা কিন্তু সাফিসিয়েন্ট না। জি, এখানেই আসলে আমি আপনার কাছে পরবর্তী যে প্রশ্ন আসতে চাচ্ছিলাম, আমরা কিন্তু দেখছি যে এখন সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসছে। এমনকি বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমরা দেখছি যে ত্রাণ সংগ্রহ করা হচ্ছে, সেখানে সাধারণ মানুষ, তাদের ছোট বাচ্চারা পর্যন্ত তাদের ব্যাংকটি নিয়ে চলে আসছে। আমাদের দেশের জন্য আসলে রেমিটেন্স একটি বড় বিষয়। আমাদের দেশের যদি আমরা ইন্টারন্যাশনাল ট্রেডিং বলি বা যে কোনো ক্ষেত্রে, রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলছি। উনাদের যে অবদান সেটা আসলে অনস্বীকার্য। উনাদের এই রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, তারা যাতে আরও বেশি করে রেমিটেন্স পাঠাতে পারেন বা আমরা সামগ্রিকভাবে দেশ হিসাবে যাতে লাভবান হতে পারি, এ ব্যাপারে আপনাদের কোনো উদ্যোগ বা সাহায্য সহায়তা করার উপায় আছে কিনা বা কিভাবে দেখছেন? জি, আমি নিজেও একসময় প্রবাসী ছিলাম। আমার মনে আছে আমি প্রায় 3 বছর প্রবাসে কাজ করেছি, বিজনেস করেছি। তো প্রবাসের যে একটা কষ্ট, সেটা হচ্ছে যে আমি এত কষ্ট করে রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো, তারা আমাকে কি দিবে? তো আসলে এই ফিলিংটা কিন্তু সবারই থাকে। বাংলাদেশি প্রায় 1,55,00,000 প্রবাসী, আমরা যেটা বলি যে বিদেশে থাকে, তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় না। লোকমান হোসেন, আমি খুবই দুঃখিত, একটু ছোট্ট বিরতি আমাকে নিতেই হচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে এসে আবারও শুনবো। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে। দর্শক, আজকে আমরা কথা বলছি সম্ভাবনার বাণিজ্য খাত নিয়ে এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ লোকমান হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, ভিস্টা ইলেকট্রনিক্স লিমিটেড। আরও একবার আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা বিরতিতে যাবার আগে যেখানে ছিলাম, রেমিটেন্স বাড়াতে আপনাদের কি ধরনের উদ্যোগ আছে, এবং একই সাথে আমি একটু যোগ করতে চাই যে এক্সপোর্ট, আমরা যতখানি এক্সপোর্ট করি, এখনও আমরা যদি ভাবি যেহেতু আমরা সমৃদ্ধ হওয়ার পথে, বাড়ানোর জন্য আমরা কি উদ্যোগ নিতে পারি? জি, আমি বিশেষ করে গত 15 বছর যাবৎ বিদেশি রেমিটেন্সে আনার জন্য, অর্থাৎ
সৌদি, বিশেষ করে মিডল ইস্টকে আমি টার্গেট করি। ওই সব দেশে কেউ যদি আমার দেশের পণ্য কিনে আমি তাকে স্পেশাল একটা ডিসকাউন্ট দিই। ইভেন আমি লাস্ট উইকে ডিক্লেয়ার করেছি যে বিদেশি বা প্রবাসী যে কেউ যদি আমাদের ভিস্তা ইলেকট্রনিক্সের পণ্য কিনে সে অবশ্যই কমপক্ষে মানে নগদ ক্রয়ের ক্ষেত্রে 20% ডিসকাউন্ট পাবে। এটা কিন্তু তাকে সম্মানিত করার জন্য আমরা এটা দিচ্ছি। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আসলো যে এক্সপোর্ট বাড়ানোর জন্য, আসলে এক্সপোর্ট বাড়ানোর জন্য দেখতে হবে যে আমাদের দেশের ব্যাংকে আগে এগিয়ে আসতে হবে। অর্থাৎ ব্যাংক যে ইনভেস্টমেন্টটা করে, অর্থাৎ অনেক ক্ষেত্রে হচ্ছে তারা এক্সপোর্ট পটেনশিয়ালিটি এক সাইডে দিচ্ছে, অর্থাৎ শুধু আরএমজিকে তারা ফোকাস করছে। এখানে যেমন আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি বা টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি, এখন তাদের যদি ওই স্টাডিটা থাকে যে আমাদের এই ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি কিন্তু অলরেডি এক্সপোর্ট হচ্ছে, অলরেডি যেমন একটা প্রতিষ্ঠানে অলমোস্ট প্রায় বছরে 30-40 মিলিয়ন ডলার করে এক্সপোর্ট করছে, এবং আমি 2010 সাল থেকে এক্সপোর্ট শুরু করি ইলেকট্রনিক্স পণ্য। অনেক সম্ভাবনা আছে। এটা গ্লোবাল মার্কেট হচ্ছে $7 ট্রিলিয়ন, যেখানে $7 ট্রিলিয়ন একটা মার্কেট, সেখানে কিন্তু আমাদের ব্যাংকের স্টাডি থাকতে হবে যে এই সেক্টরে যারা বিনিয়োগ করছে তাদেরকে বিনিয়োগ করা যায় কিনা। এই সেক্টর কিন্তু পুরোটাই মেধাভিত্তিক, অর্থাৎ এখানে কিন্তু কোটা না। আমরা যেটা বলি যে এখানে আপনার হয়তো মাসল পাওয়ার বা আপনার পলিটিক্যাল পাওয়ার আছে তাকে যে আপনি বিনিয়োগ করবেন তা না। এখানে আপনি বিনিয়োগ করতে হবে আপনাকে মেধা দেখে, কে টেকনোলজিকে এই বাংলাদেশে অ্যাডভান্সমেন্ট করে এক্সপোর্ট করতে পারবে, ইলেকট্রনিক্স পণ্য এক্সপোর্ট করতে পারবে, তাদেরকে যদি একটু আমার মনে হয় ব্যাংক একটু সাপোর্ট দেয়, ইনশাল্লাহ এই দেশের যে শিল্প সেক্টর, চতুর্থ শিল্প প্রজন্মের যে একটা ভাইব্রেন্ট যে আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের দ্বারাই সম্ভব। জি, খুবই সম্ভাবনাময় ক্ষেত্র আসলে এটি, কিন্তু এখন নজর দেওয়ার সময় এসেছে। অবশ্যই রেমিটেন্স এবং এক্সপোর্ট মিলিয়ে আসলে আমাদের রিজার্ভে যে পরিমাণ ডলার আসার কথা ছিল, কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে আমরা দেখি যে সেই পরিমাণ আসলে রিজার্ভে আসে না, রিজার্ভ হয় না। এর পেছনে আসলে কারণ এবং কি করণীয়? আচ্ছা, আমি বলি, যেমন গত বছর আমাদের রেমিটেন্স আসছে প্রায় হচ্ছে $25 বিলিয়ন, আর এক্সপোর্ট হয়েছে আমরা দেখাচ্ছি $60 বিলিয়ন। তাহলে 60 আর 25 কিন্তু $85 বিলিয়ন। অর্থাৎ এই $85 বিলিয়ন কাঁচামাল কিন্তু আমাদের দেশে দরকার হয় না। যেমন $60 বিলিয়ন যদি আমি এক্সপোর্ট করি, এর মধ্যে গার্মেন্টস থেকে $50 বিলিয়ন। এই $50 বিলিয়ন গার্মেন্টসে কিন্তু 20% আমার সিএম, অর্থাৎ আমাদের যে লেবার কস্ট, এই লেবারদের কিন্তু একটা কন্ট্রিবিউশন থাকে। অর্থাৎ এখানে $10 বিলিয়ন কিন্তু আমার অটো সারপ্লাস থাকে। এরপরে তো আমরা কিছু হলেও প্রফিট করি, যদি আমরা 5% প্রফিট করি, এখানে তো আরও অন্তত $2 বিলিয়ন থাকে। অর্থাৎ $48 বিলিয়ন বেশি কিন্তু কাঁচামাল আমাদের দরকার নাই। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এখানে আমরা আজকে যেমন একটা রিপোর্ট দেখলাম একটা পত্রিকায়, যে গত 13 বছর যাবৎ প্রতি বছর গড়ে প্রায় $8 বিলিয়ন করে হচ্ছে মানে মিস ইনফরমেশন ছিল। অর্থাৎ রপ্তানি হয়েছে যে টাকা বাংলাদেশে আসেনি, অথবা কাঁচামালের জন্য এলসি করেছে কিন্তু কাঁচামাল আসেনি। অর্থাৎ আমরা যে দেশপ্রেমের কথা বলছি, যদি আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছি বা আমরা যারা শিল্পায়ন করি, তারা যদি সতর্ক হই এবং সরকারের কাছে যদি আমাদের জবাবদিহিতা থাকে, তাহলে অবশ্যই এই রিজার্ভ প্রতি বছর কমপক্ষে $5 থেকে $6 বিলিয়ন করে সারপ্লাস থাকবে। অর্থাৎ দেখেন, $85 বিলিয়ন রেমিটেন্স এবং এক্সপোর্টের ভ্যালু আসার পরেও কিন্তু আমার রিজার্ভ কিন্তু বাড়ে নাই, এটা কিন্তু বাড়ার কথা। তো আমি চাই যে আমার নতুন সরকার, এই নতুন গভর্নমেন্ট, নতুন প্রজন্ম, আমরা সবাই মিলে একত্র হই এবং আমাদের একটা কমিটমেন্ট থাকুক যে আমি অ্যাজ এ বাংলাদেশি ইনভেস্টর বা বাংলাদেশি উদ্যোক্তা হিসেবে আমি দেশকে ভালোবাসি এবং কোনো ধরনের নয়ছয় না করি। আজকে যারা অনেকে টাকা বিদেশে পাচার করছে, রেজাল্ট কিন্তু ভালো হয়নি। দেখেন, সে কিন্তু আর দেশে অনেকে হয়তো প্রবেশ করবেন না। দেশের প্রতি যদি তার মায়া থাকে, এতটুকু কিন্তু করা উচিত না। আমি দেশকে কেন মারব? আজকে একটা ইন্ডাস্ট্রি যদি ভালো করে, দেখেন এই দেশের মতো শান্তি পৃথিবীর কোথাও নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই দেশে যদি জবাবদিহিতা ঠিকমতো থাকে, আইনের শাসন থাকে, ব্যাংকিং সেক্টরে যদি স্থিতিশীলতা থাকে, বাংলাদেশের মতো এত সুন্দর দেশ পৃথিবীর আর কোথাও নাই, যেখানে আপনি চাইলে একটা আত্মীয় স্বজনকে পাবেন, সময় পাবেন, মানুষের মধ্যে যে সমৃদ্ধি। বিশেষ করে দেখেন যে এই যে বন্যায় প্রায় 12টা জেলার অন্তত 40-50 লাখ লোক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে টিএসসির যে স্টুডেন্টরা, এবং শুধু টিএসসির স্টুডেন্ট না, সারা বাংলাদেশের প্রত্যেকে যার যার পরিসর থেকে কিন্তু সাপোর্ট দিচ্ছে। এটা পৃথিবীতে বিরল। আপনি দেখবেন পৃথিবীতে এই ধরনের ঘটনা কোথাও হচ্ছে না, তো আমার দেশে হচ্ছে। আমরা সবাইকে সহযোগিতা করতে চাই। সেই জন্য আমি যেটা বলছি যে আমাদের রপ্তানিতে আমরা যারা ব্যবসা করি এক্সপোর্ট ওরিয়েন্টেড, তাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। আর যারা ইম্পোর্ট ওরিয়েন্টেড ব্যবসা করি, আমরা বিশেষ করে হুন্ডিটা বন্ধ করি, আমরা এই টাকাটা পাচার বন্ধ করি। ভাই, আমি বাংলাদেশে ব্যবসা করব, বাংলাদেশকেই আমি ভালোবাসি, বাংলাদেশের শিল্পায়নটাই আমরা করি, যতটুকু লাগে ততটুকুই নেই। অনেক প্রতিষ্ঠান আছে, যেমন একটা প্রতিষ্ঠান আপনার 1,50,000 কোটি টাকা নিয়ে পালিয়েছে, শুধু একটা ব্যাংক থেকে নিয়েছে সে প্রায় 80,000 কোটি টাকা। তো এই টাকাগুলো যদি আপনার স্প্লিট আকারে দেওয়া হতো, অর্থাৎ
হাজার হাজার এই কর্মসংস্থানের জন্য যদি দেওয়া হতো, উদ্যোক্তা তৈরিতে যদি দেওয়া হতো, তাহলে কিন্তু এই ধ্বংসটা হতো না। জি, আরেকটি বিষয় নিয়ে একটু জানতে চাই আপনার কাছে, জিএসপি যেটা আপনি বলছিলেন যেটা কিছুদিন আগে থেকে বন্ধ আছে, এই বিষয়টি আমরা কিভাবে নিশ্চিত করতে পারি? বন্ধ থাকার কারণে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি এবং এখনো যদি আমরা আবারও ফেরত পাই তাহলে আসলে আমাদের এক্সপোর্ট কতখানি বাড়তে পারে, এই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বলতেন। আপনাকে ধন্যবাদ। আমরা অনেকেই জানি যে আমাদের যে এখন প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তো উনি অত্যন্ত ভালো একজন লোক, নোবেল পুরস্কার প্রাপ্ত একটা লোক, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকান অনেক বড় বড় ইনভেস্টর রয়েছেন বা সরকার প্রধান রয়েছেন, তাকে অত্যন্ত সম্মান দেন এবং সারা পৃথিবীতে যদি আপনি সম্মানিত ব্যক্তিদের মধ্যে একটা তালিকা করেন, উনি কিন্তু টপ 3-র মধ্যে আসে। তো আমরা আশা করব যে উনি একটা চ্যালেঞ্জ নিয়েছেন আমাদের তরুণদের সাথে এবং আশা করব যে অতি দ্রুত এই জিএসপি ফ্যাসিলিটি হয়তো উনি আমাদেরকে ফিরিয়ে দিবেন। এতে যেটা হবে, আমাদের যে আজকে রপ্তানি ভ্যালু হয়তো এটা ডাবল হয়ে যাবে উইদিন 2 to 3 ইয়ার্স। তো আমরা সবসময় আশাবাদী যে আশা করি জিএসপিটা আমরা খুব দ্রুত ফিরে পাবো, জিএসপি প্লাস চলে আসতে পারে। তারপর যেটা হচ্ছে যে যেমন আমরা 1998 সাল থেকে 2020 সাল পর্যন্ত চায়নার যে একটা গ্রোথ ছিল, আমরা রেগুলার চায়নার অনেক ইন্ডাস্ট্রির সাথে কথা বলি, তারা বলে যে আমাদের বাংলাদেশের এখন যে সিচুয়েশন ঠিক 1998 সালে চায়নার সিচুয়েশনের মতো, অর্থাৎ আমাদের কিন্তু পটেনশিয়ালিটি অনেক হাই। অর্থাৎ আমরা যদি এই জিএসপিটা ফিরে পাই, এবং আমি অবশ্যই আশা করব আমাদের যে এখন যে সরকার প্রধান আছেন মাননীয় প্রধান উপদেষ্টা, উনি অবশ্যই চেষ্টা করবেন জিএসপি এবং এর চেয়ে আরও বেশি, বিশেষ করে কিছু এফটিএ করার জন্য। এফটিএ করলে যেটা হবে, যেসব দেশ থেকে আমার ম্যাটেরিয়ালস শুধু হেভি মেশিনারিজ আছে বা বেসিক ম্যাটেরিয়ালস আছে, সেটা যদি আমি ডিউটি ফ্রি চুক্তি করি, অর্থাৎ এফটিএ করি, অর্থাৎ আমি সেখানে থেকে হচ্ছে ডিউটি ফ্রি কাঁচামাল পাবো এবং আমার প্রোডাক্টটা সেই দেশে ডিউটি ফ্রি এক্সপোর্ট হবে। তাতে যেটা হবে কি, ওই দেশে আমার এক্সপোর্ট ভলিউম বেড়ে যাবে। যেমন ভিয়েতনামের কথা বলি, ভিয়েতনামের প্রায় 43টা দেশের সাথে এফটিএ আছে, অর্থাৎ আমার কিন্তু বাংলাদেশের এখনও কারোর সাথে এফটিএ নাই। তো এফটিএ নিয়ে আমি কাজ করেছিলাম। তো এফটিএর একটা মানে অনেক বেশি সম্ভাবনা আছে, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন বা আমেরিকার সাথে আমরা এফটিএতে যেতে পারি, কারণ ওই সব দেশ থেকে যে প্রোডাক্টগুলো আসে সেগুলো আমার মেশিনারিজ আসে, তারপর হচ্ছে কাঁচামাল আসে এবং ওইটা কিন্তু আমার শিল্পায়নের জন্য আসে। অর্থাৎ এগুলো আমাদেরকে অবশ্যই সচেতনভাবে দেখতে হবে। এই ক্ষেত্রে আমি বিনীত অনুরোধ করব, বিশেষ করে আমাদের অর্থ উপদেষ্টা রয়েছেন, বাণিজ্য উপদেষ্টা রয়েছেন, তারা অত্যন্ত চৌখস এবং বুদ্ধিমান লোক, তারা অবশ্যই এই এফটিএর দিকে এখন আমাদের দিকে নিয়ে যাবে। এখন নজর দেওয়া জরুরি আমাদের সামগ্রিকভাবে এগিয়ে চলার জন্য। মোহাম্মদ লোকমান হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসার জন্য এবং আপনার এই মতবাদগুলো, আপনার যে পরামর্শ আমি বলবো এবং আপনার অভিজ্ঞতার আলোকে যে পরামর্শগুলো, সেগুলো আমাদের সাথে দর্শকদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ, আর দর্শকদেরকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। নতুন সম্ভাবনার আশা নিয়ে আজকের হ্যাপেনিং পয়েন্ট এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।